আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। ধারাবাহিকভাবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের অর্থব্যবস্থার আলোকে আমি যে 3টা পর্বের ক্লাস দেওয়ার কথা বলেছিলাম, আজকে হচ্ছে কি 3 নাম্বার পর্বের ক্লাস। আমার প্রথম পর্ব বাংলাদেশের অর্থব্যবস্থার কথা বলেছিলাম, সেকেন্ড পর্ব আমি বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার কথা বলেছিলাম। আজকে হচ্ছে কি বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী সম্পর্কে এবং ওনার পুরস্কারগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে আমরা সরাসরি একটু ক্লাসে যাই। তৃতীয় পর্বের, আজকে হচ্ছে অর্থনীতি পার্টের তৃতীয় পর্বের ক্লাস। প্রথমত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম হচ্ছে 28 জুন 1940 চট্টগ্রাম জেলা হাটহাজারী থানা যুবরাবা বাথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে ওনার অবস্থান ছিল তৃতীয়, এবং উনি এসএসসি, আমরা যেটাকে এসএসসি বলি, সেই এসএসসিটা পাশ করেন উনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে, যেটাকে মেট্রিকুলেশন পাস বলা হয়। এই মেট্রিকুলেশন পাসের সময় উনি প্রায় ওই সময়ের এই সারা এই অঞ্চলের এই টোটাল বিভাগের উনি 16তম স্থানে অবস্থান করেছিলেন মেট্রিকুলেশন পাস করার সময়। ইন্টার পাস করেন হচ্ছে কি উনি এসএসসি পাস করেন চট্টগ্রাম কলেজ থেকে। তারপর হচ্ছে কি ওনার যেই বিশ্ববিদ্যালয় জীবন, সেই বিশ্ববিদ্যালয় জীবন যদি আমরা একটুখানি দেখি, সেটা হচ্ছে কি এইচএসসি 1957 সালে উনি ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতিতেই অনার্স করেন, অনার্সের জন্য ভর্তি হন, এবং পরবর্তীতে সেটা শেষ করে তিনি 1961 সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির লেকচারার হিসেবে উনি প্রথম চাকরি জীবন শুরু করেন। এবং 1971 সালে এখানে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ আছে, আমাদের যে মুক্তিযুদ্ধের যে বিষয়টা আছে, মুক্তিযুদ্ধের সময়কালীন সময়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভূমিকা ছিল, এমন না যে ওনার মুক্তিযুদ্ধে ওনার কোনো অবদান নাই। মুক্তিযুদ্ধে ওনার যে অবদান ছিল বা ভূমিকা ছিল, সেটা যদি আমরা দেখি, 1971 সালে উনি একটা নাগরিক কমিটি গঠন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, যেটা যুক্তরাষ্ট্রে তিনি বাংলাদেশের সাহায্য বা সমর্থনের জন্য বাংলাদেশ ইনফরমেশন সেন্টার নামক একটা তথ্য কেন্দ্র উনি পরিচালনা করেছিলেন। যেই সেন্টারের মূল কাজ ছিল যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ 1971 সালে মহান মুক্তিযুদ্ধ চলে, সেই মুক্তিযুদ্ধে বাইরের দেশের মানুষকে জানানো যে, এবং বাইরের দেশের মানুষের কাছ থেকে সাহায্য সহায়তা আদায় করা হচ্ছে কি এই বিষয়টার কাজ। উনি এই কাজটা করেন। 1971-এর পরবর্তী সময়ে উনি দেখেন কি দেশে এসে তিনি আমাদের যে পরিকল্পনা কমিশন আছে, যে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলেছিলাম, যেটা পরিকল্পনা কমিশন বাস্তবায়ন করে, সেই পরিকল্পনা কমিশনে উনি যুক্ত হন কাজ করার জন্য। কিন্তু ওনার এই পরিকল্পনা কমিশনের কাজটা ওনার কাছে অনেকটা একটু একঘেয়েমি টাইপের লাগছিল। এই জন্য ওই কাজটাকে উনি বাদ দিয়ে পরবর্তী সময়ে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা সিইউতে চীন ইউনিভার্সিটিতে উনি সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন। এটা 71 পরবর্তী ঘটনা। এখন সবচেয়ে যে টার্নিং পয়েন্ট, 1974 সালে যে চরম দুর্ভিক্ষ দেখা দেয়, 1974 সালে যে দুর্ভিক্ষ হয়, সেই দুর্ভিক্ষের সময় উনি হচ্ছে কি তেবাগা খামার প্রতিষ্ঠা করার সর্বপ্রথম প্রক্রিয়া চলমান রাখে। এই তেবাগা খামার প্রতিষ্ঠার প্রক্রিয়ায় পরবর্তীতে গ্রাম সরকার হিসেবে পরিচিত মেজর জেনারেল জিয়া রহমান এই গ্রাম সরকারের প্রবর্তন করেন। যে ধারণাটা সর্বপ্রথম এই যে এখান থেকে আসছিল, যে চরম দুর্ভিক্ষের সময় তেবাগা খামার প্রতিষ্ঠা। এই তেবাগা খামারের বিষয়টা ছিল যে যেই ব্যক্তি বা প্রতিষ্ঠান একটা জমিতে ফসল উৎপাদন করলে সেটা 3 ভাগ হবে, যে জমির মালিক যিনি চাষ করবেন, এবং এই যে যিনি ওখানে মধ্যস্বত্বভোগী যিনি আছেন, এরকম করে 3 ভাগের তেবাগা খামার প্রতিষ্ঠার প্রথম প্রক্রিয়াটা তিনি শুরু করেন। তাহলে এই চরম দুর্ভিক্ষের সময়ই মূলত ওনার যে ক্ষুদ্র ঋণের যে বিষয়গুলা, গ্রামীণ ব্যাংকের যে চিন্তাগুলো, এগুলো আস্তে আস্তে ওনার কাছে মাথায় আসতেছে যে কীভাবে দারিদ্র্য দূরীকরণ করা যায় বা দুর্ভিক্ষ মোকাবেলা করা যায়। 75 সালে উনি অধ্যাপক হন, এবং 76 সালে উনি জুবরা গ্রামে ক্ষুদ্র ঋণ কর্মসূচি সর্বপ্রথম গ্রহণ করে 1976 সালে। এই 1976 সালে জুবরা গ্রাম যেটা আছে, সেটা আমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি পাশে দেখেছি এই জুবরা গ্রামটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে আছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেহেতু উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে চলমান কাজ করেন, ওই কাজের প্রেক্ষিতে উনি সর্বপ্রথম তার যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, সেই কর্মসূচিটা তার নিজের গ্রামে দিয়ে প্রথম যাত্রা শুরু করেন 1976 সালে।
তারপর হচ্ছে কি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তিনি সদস্য ছিলেন। 1996 সালে যে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকারের কথা এসেছিল 96 সালে প্রথম, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অন্যতম তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান বিচারপতি হাবিবুর রহমান সম্মত ছিলেন, ওই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের মধ্যে অন্যতম একজন উপদেষ্টা ছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূস 1996 সালে। তাহলে উপদেষ্টা হিসাবে যে এখন যে উনি যে প্রধান উপদেষ্টা, এটাই প্রথম তার রাজনৈতিক কেরিয়ার না, উপদেষ্টা হিসেবে এর আগে তিনি কাজ করেছেন সদস্য হিসাবে। তারপর হচ্ছে কি 2024 সালে 8 আগস্ট দ্বিতীয় বিপ্লব পরবর্তী প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ হয়। আপনারা সবাই জানেন 5 আগস্টের যে ঘটনা ঘটলো, 5 আগস্টের যে দ্বিতীয় বিপ্লব হলো, সেই দ্বিতীয় বিপ্লব হওয়ার পরবর্তী সময়ে আগস্ট মাসে 8 তারিখে এসে উনি শপথ গ্রহণ করেন। তারপর থেকে প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের সরকার ব্যবস্থা দায়িত্ব অর্পণ করেন এবং দায়িত্ব নেন এবং রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত আছেন। এইবার আসি আমাদের প্রধান উপদেষ্টার পুরস্কার সমূহগুলো কেমন। মূলত আমার এই ক্লাসটা সাজিয়েছি আমি আমাদের পরীক্ষাগুলোতে যেভাবেই বাংলাদেশের যে সিস্টেম, পরীক্ষাগুলোতে যেভাবে প্রশ্নগুলো এসে থাকে তারই এলাকায় এই ক্লাসটা বা লেকচারটা সাজিয়েছে। এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার সাথে গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার সাথে একটা ইন্টাররিলেটেড আছে এবং ওনার সম্পর্কে যে প্রশ্নগুলো আসলে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই জিনিসগুলো আলোকপাত করেছি। এখানে আমি সবগুলো পুরস্কারের নাম লিখিনি, যেই পুরস্কারগুলো আমার কাছে মনে হয়েছে এগুলাই এই পুরস্কারগুলাই পরীক্ষায় আসতে পারে বলে মনে হয়েছে, সেই পুরস্কারগুলো আমি উপস্থাপন করেছি। বলা হচ্ছে কি 1978 থেকে 2021 পর্যন্ত উনি 145টি পুরস্কার পান। এখন হিসাব করলে আরও এটা বাড়বে, সংখ্যাটা আরও বাড়বে। তাহলে 145টি যে পুরস্কার পেলেন, এখানে 145টি পুরস্কার লেখা বা একজনের পক্ষে মুখস্থ করা শেখা খুবই টাফ। সো যে পুরস্কারগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই জায়গাতে পরীক্ষায় প্রশ্ন আমি আগে দেখেছি এই জায়গাগুলোতে প্রশ্ন হয়, সেই পয়েন্টগুলো বা সেই পুরস্কারগুলো আমি এখানে উপস্থাপন করেছি। আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন অডিয়েন্স আছে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে। আমি আপনাদের জন্য ইনশাল্লাহ রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশের জেনারেল নলেজের সাধারণ জ্ঞানের যে ওপেন যে প্ল্যাটফর্ম, সেটা আমার মনে হয় না আমি ছাড়া মানে একটা অনেকেই অনেক ধরনের কোর্স চালু করে বা কোর্স চালু করার উদ্দেশ্যে এরকম ভিডিও বা ইউটিউবের ক্লাস দেয়, কিন্তু আমি চেষ্টা করছি যে কোনো ধরনের কোর্স ছাড়া বাংলাদেশ আন্তর্জাতিক মানে সাধারণ জ্ঞানের যে ক্লাসগুলো এবং ভূগোল, হ্যাঁ, এই বিষয়গুলো ওপেন প্ল্যাটফর্ম হিসেবে আমার চ্যানেলটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন। আপনারা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কোনো প্রশ্ন থাকবে জানাবেন। আমি সাম্প্রতিক সময়ে আরেকটা কাজ করার চেষ্টা করছি, আগামী সামনের সময়গুলো থেকে আমি রিসেন্ট যে প্রশ্নগুলো আসে সেই সাম্প্রতিক বিষয়গুলো আপনাদের সামনে প্রতি সপ্তাহের সাম্প্রতিক বিষয়গুলো বৃহস্পতিবার দিন রাতে আপনাদের জন্য একটা সাম্প্রতিক ক্লাস দেওয়ার চেষ্টা করব। সপ্তাহ শুরু থেকে মানে শুক্রবার থেকে বৃহস্পতি মানে এক সপ্তাহ 7 দিনের যে সাম্প্রতিক বিষয়গুলো ঘটে যাবে সেগুলো আমি পেপার পরে ওখান থেকে কোট করে এক সপ্তাহ সাম্প্রতিক আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতি সপ্তাহে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। এভাবে আপনারা যদি রিসেন্ট এবং আদার্স পড়াগুলো নিয়ে থাকেন চ্যানেলটার সাথে, আশা করি অনেক কিছু উপকৃত হবেন। ওকে, পুরস্কারগুলো প্রথমত 1978 সালে উনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান। 1974 সালে রামন ম্যাগাসেস পুরস্কার পান, এটা ফিলিপাইন থেকে দেওয়া হয়। আর 1985 সালে কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড বাংলাদেশ থেকে স্বাধীনতা পুরস্কার পায়। 27 সালে 89 সালে আগা খান অ্যাওয়ার্ড পায়, যেটা জেনেভা থেকে সুইজারল্যান্ডের। এবং 1993 সালে কেয়ার পুরস্কার দেওয়া হয় ইউএসএ থেকে। এটা একটা এনজিও, আমি যতটুকু জানি কেয়ারটা। আর হচ্ছে কি 1994 সালে যিনি বিশ্ব খাদ্য পুরস্কার পান, তাও যুক্তরাষ্ট্র থেকে। 97 সালে উনি শান্তি মানব পুরস্কার পান ইতালি থেকে। জাস্টিস অব দ্য ইয়ার ফ্রান্স থেকে 1998 সালে এই পুরস্কার পান। 2001 সালে হো চো মিন পুরস্কার ভিয়েতনাম থেকে পান। এবং মহাত্মা গান্ধী পুরস্কার পান ইউএসএ থেকে 2002 সালে। এই আমেরিকা থেকেই মূলত এই মহাত্মা গান্ধী পুরস্কারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছিল। ওনার নামে একটা পুরস্কার আছে, এটা দেওয়া হয়েছিল 2006 সালে। এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এইটা 2006 সালে যে অর্থনীতির শান্তিতে নোবেল পুরস্কার পান নরওয়ে থেকে
নরওয়েজিয়ান যেই নোবেল একাডেমি আছে সেখান থেকে তাকে 2006 সালে অর্থনীতি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তারপর হচ্ছে কি মানে অর্থনৈতিক উন্নয়নের জন্য, বিষয়টা হচ্ছে অর্থনীতিতে না, অর্থনৈতিক উন্নয়নের জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তারপর হচ্ছে কি এটা ছিল 2006 সালে সম্ভবত 10 ডিসেম্বর তারিখটা। আর 2009 সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত ইম্পর্টেন্ট দুটো পুরস্কার আছে, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং গোল্ড মেডেল অফ অনার অ্যাওয়ার্ড। এই দুইটা পুরস্কার 2009 সালে উনি এই দুইটা পুরস্কার পান যুক্তরাষ্ট্র থেকে। এটাই ইম্পর্টেন্ট বেশি 2009 সালের পুরস্কারটা। 2023 সালে ওয়ার্ল্ড ফুটবল সামিট পুরস্কার লাভ করেন, এটা সৌদি আরবের জেদ্দা থেকে। 2024 সালে ট্রি অফ পিস ইউনেস্কো থেকে উনি ট্রি অফ পিস বা শান্তির গাছ বৃক্ষ হিসাবে ওনার যে ইউনেস্কো থেকে এই পুরস্কারটি লাভ করেন। সো আমি আপনাদের সামনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনীর কিছু অংশ এবং ওনার যে পুরস্কার পেয়েছেন সেই পুরস্কারের যেই পুরস্কারগুলো পরীক্ষায় আসতে পারে বলে মনে হয়েছে সেই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আমি এর পরবর্তী সময়ে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল মানচিত্রের উপর ক্লাস দেওয়ার চেষ্টা থাকবে, এরকমই প্ল্যান আছে আমার। মানে পুরা পৃথিবীর মানচিত্র নিয়ে, মহাদেশগুলোকে নিয়ে আমি পুরা মহাদেশ, এশিয়া মহাদেশ, 7টা মহাদেশ আমি মানচিত্রে আমার হোয়াইট বোর্ডে আমি অঙ্কন করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো আপনারা ওই ক্লাসটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ পরের ক্লাস আমি সেটা ডেকোরেট করে আপনাদের সামনে উপস্থাপন করব বলে আশা করছি। সো সবাই ভালো থাকবেন। পরের ক্লাসে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।